এই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা দিয়ে তাদের অস্ত্র শস্ত্র, তাদের শক্তি সম্পূর্ণ ওরা ব্যবহার করে এই বিশ্বযুদ্ধের মধ্যে ওরা বিজয় লাভের জন্য পাগল পারা হয়ে গেছে। পৃথিবীর বেশ কিছু দেশ যেগুলো বিশ্বযুদ্ধের মধ্যে নেতৃত্ব দেয় নাই, কিন্তু ওরা এই দেশগুলোর সমর্থন আদায় করার জন্য পৃথিবীর বেশ কিছু দেশকে ওরা বিভিন্নভাবে লোভনীয় অফার দিয়েছে। ফলে ব্রিটেন এবং আমেরিকানের পক্ষে অনেক দেশ সেখানে যোগদান করেছে, আবার অনেক দেশ তুরস্ক এবং রাশিয়ার সাথে যোগ দিয়েছে। তুমুল বিশ্বযুদ্ধ চলছে, কারো চেয়ে কেউ কম নয়। ফলে ব্রিটেন এই যুদ্ধ চলাকালীন সময়ে ফিলিস্তিনের জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, ফিলিস্তিনের সমর্থন আদায় করার জন্য ব্রিটেন ফিলিস্তিনের উদ্দেশ্যে একটা প্রস্তাব রেখেছে। ওরা বলেছে এই প্রথম বিশ্বে যদি ব্রিটেন জয়লাভ করে তাহলে ফিলিস্তিন এই দেশটা, এই ভূখণ্ডটা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর জমিনে মানচিত্রে জায়গা দখল করতে পারবে। ফিলিস্তিনের স্বাধীন পতাকা থাকবে, রাষ্ট্রপতি থাকবে, ফিলিস্তিন তার নিজস্ব সংবিধানে পরিচালিত হবে। এই খবরটা দিয়েছে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব লর্ড বেলফোর নামে একজন বড় নেতা। এই ঘোষণাটা যখন ফিলিস্তিনের মানুষ পেয়েছে, ফিলিস্তিনের মানুষের মধ্যে একটা আনন্দ চলে আসলো। কেন? দীর্ঘদিন ধরে তারা এই ব্রিটিশদের দ্বারাই পরিচালিত হয়ে আসছে। এই বিশ্বযুদ্ধে যদি ব্রিটিশ বিজয় লাভ করতে পারে, ওরা স্বাধীন হয়ে যাবে। আরও বড় মজার বিষয় হলো, তৎকালীন সময়ে এই ফিলিস্তিনের জমিনে যারা বসবাস করছে তাদের মধ্যে মুসলমানের জনসংখ্যা ছিল 4/3 বেশি। সামান্য কিছু সংখ্যক ইহুদি এই ফিলিস্তিনের জেরুজালেমে বসবাস করত। সামান্য ইহুদি ওরা সেখানে বসবাস করত। অতএব ফিলিস্তিনের মুসলমানরা চিন্তা করল, ফিলিস্তিন যদি স্বাধীন হয়, এই ফিলিস্তিনটা একটা মুসলিম দেশ হিসাবে বিশ্বের জমিনে প্রতিষ্ঠিত হবে। যেহেতু সিংহভাগ মুসলমান এবং সিংহভাগ জমিন মুসলমানদের দখলে, সামান্য সংখ্যালঘু ইহুদি ওরা ফিলিস্তিনের রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে পারবে না। এই বিবেচনা করে ফিলিস্তিনের মুসলমানরা অত্যন্ত খুশি। ওরা অপেক্ষায় আছে কখন বিশ্বযুদ্ধ শেষ হবে, কখন ফিলিস্তিন স্বাধীনতা লাভ করতে পারবে। যুদ্ধ চলতে 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 বেশ কিছুদিন যুদ্ধ চলছে। এইদিকে ফিলিস্তিনের মধ্যে যারা ইহুদি বসবাস করে, ইহুদিরা টেনশনে পড়ে গেল যে ফিলিস্তিন স্বাধীন হবে ঠিক, কিন্তু এই ফিলিস্তিনের নেতৃত্বে আমরা ইহুদিরা থাকতে পারবো না। এই কারণে এদের মনের মধ্যে অনেক পেরেশানি, টেনশন কাজ করছে। যা হোক, তারপরও দিন যাচ্ছে, রাত যাচ্ছে। এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের একজন ইহুদি, যার নাম হচ্ছে ডক্টর হেইস ওয়াইজম্যান, ডক্টর হেইস, এতটুকু মনে রাখলে হয়, ডক্টর হেইস, সে বড় বিজ্ঞানী ছিল, ইহুদি বিজ্ঞানী। এই বিজ্ঞানীটা তার আবিষ্কারের জগতে সে একটা আশ্চর্যজনক আবিষ্কার মানুষকে উপহার দেওয়ার জন্য সক্ষম হয়েছে। সেটা কি? ডক্টর হেইস ওয়াইজম্যান, এই ইহুদি নামক এই ডক্টর বিজ্ঞানী, সে একটা কৃত্রিম ফসফরাস তৈরি করেছে, কৃত্রিম ফসফরাস আবিষ্কার করেছে। এই কৃত্রিম ফসফরাসের মাধ্যমে
কি করা যাবে? এই ফসফরাস দিয়ে এমন বোমা তৈরি করা হবে যে বোমাটা যেখানেই মারবে পুরো এলাকা তছনছ করে ফেলবে। অত্যন্ত শক্তিশালী বোমা তৈরি হবে কৃত্রিম ফসফরাস দিয়ে। ডক্টর হেইস ওয়াইসম্যান সে তার এই আবিষ্কার, কৃত্রিম ফসফরাস আবিষ্কারের এই খবরটা ওই ব্রিটেনের পররাষ্ট্র সচিব লর্ড বেলফোরের কাছে পৌঁছে দিল। ব্রিটেন প্রশাসনের কাছে খবরটা পৌঁছে দিল। ব্রিটিশ সরকার ডক্টর হেইসকে ডাকালো। ডক্টর হেইসকে ডাকিয়ে তার এই আবিষ্কারের বিষয়টা তারা বুঝে নিল এবং ব্রিটিশ সরকার ডক্টর হেইসের এই আবিষ্কারে ওরা এত বেশি খুশি হয়েছে, ওরা চিন্তা করলো যদি এই শক্তিশালী বোমা ওরা যদি বিস্ফোরণ করাতে পারে তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ওদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। তখন ডক্টর হেইসকে ওরা পুরস্কৃত করবার জন্য প্রস্তাব দিল। ব্রিটিশ সরকার বলছে, ডক্টর হেইস, তুমি যে কৃত্রিম ফসফরাস আবিষ্কার করেছ, আমরা এটা বিশ্বযুদ্ধে ব্যবহার করব, এইটার মাধ্যমে আমরা বিজয় আশা করছি, আমরা তোমাকে কি পুরস্কার দিলে তুমি খুশি হবে? তখন ডক্টর হেইস সে মনে মনে চিন্তা করল, এইটাই আমাদের সুযোগ। আমাদের সারা বিশ্বে ইহুদি নামক এই সম্প্রদায়ের কোনো জায়গা নাই, ইহুদিদের কোনো ভূখণ্ড নাই, ইহুদিদের কোনো রাষ্ট্র নাই। আসমানের নিচে এত বিশাল পৃথিবী, কোথাও ওদের একটা দেশের নাম নাই, আজ পর্যন্ত নাই। তখন ডক্টর হেইস চিন্তা করল যে এই সুযোগেই আমি প্রস্তাব দেব আমার এই ফিলিস্তিন দেশটা যেন আমরা ইহুদিদের জন্য বরাদ্দ দিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। ডক্টর হেইস বলল ব্রিটিশ সরকারকে, আমি কোনো পুরস্কার চাই না, আমরা যারা ইহুদি জাতি আছি আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দরকার। আমরা ইসরায়েলে বসবাস করছি, জেরুজালেমে বসবাস করছি, আমাদের এই ফিলিস্তিনটা আপনাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনারা আমাদের এই দেশটাকে আমরা ইহুদিদের জন্য এটা বরাদ্দ দিয়ে দেবেন, ইহুদিদের জন্য এটা আপনারা স্বাধীন করে দিবেন, আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাঁচতে চাই। তখন ব্রিটিশ পররাষ্ট্র সচিব সে আর এই প্রস্তাব ফেলতে পারল না। সে বলল, ঠিক আছে, আমরা তোমাদের সাথে একটা চুক্তি করলাম, এই চুক্তির মধ্যে তোমার কৃত্রিম ফসফরাস এটা আমরা ব্যবহার করব, এই বোমাগুলো আমরা বিশ্বযুদ্ধে ইউজ করব, বিনিময়ে তোমরা ইহুদিদেরকে এই ফিলিস্তিন রাষ্ট্রটা তোমাদের জন্য স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে দেব যদি প্রথম বিশ্বযুদ্ধে আমাদের জয় হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ যুদ্ধ চলতে চলতে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত যুদ্ধ শেষ হলো। 1918 সালের মাথায় এসে বিশ্বযুদ্ধে ব্রিটিশ জয় লাভ করেছে, আমেরিকা জয় লাভ করেছে। এখন বিশ্বযুদ্ধ জয়ের পরে ইহুদিরা তাদের চুক্তি মোতাবেক ব্রিটিশের কাছে এখন দাবি করতে পারে, আপনারাই বলেছেন ফিলিস্তিন আমাদেরকে স্বাধীন করে দেবেন, দেন এটা কি ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন, ইসরায়েল রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। কিন্তু ব্রিটিশ সরকার এই ফিলিস্তিনটাকে ইহুদিদের জন্য বরাদ্দ দেওয়ার যে সিস্টেম এবং নিয়ম আছে, আইন আছে, তারা আইন ফলো করে দেখলো যে ফিলিস্তিন দেশটা কোনোদিন ইহুদিদেরকে দেওয়া যায় না। ফিলিস্তিন যদি স্বাধীন হয়, এই স্বাধীন রাষ্ট্রের মালিক হবে মুসলিমরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের এই দেশের প্রশাসনের দায়িত্ব নিতে হবে মুসলমানদেরকে, ইহুদিরা নেওয়ার মতো কোনো যৌক্তিকতা নেই। কেন যৌক্তিকতা নাই?
তার মূল কারণ হচ্ছে ওই সময় ফিলিস্তিনের টোটাল জনগোষ্ঠীর মধ্যে ইহুদি জনসংখ্যা ছিল একদম সামান্য, তার তুলনায় বহুগুণ বেশি মুসলিম জাতি। টোটাল জনসংখ্যাকে ভাগ করলে 1 ভাগ হয় ইহুদি, 3 ভাগ হয় মুসলিম। যে দেশের জনগণ 4 ভাগের 3 ভাগ মুসলিম হবে, ওই দেশটা কোনোদিন ইহুদি রাষ্ট্র হতে পারে না, সেটা মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করবে। আইনের মায়ের ফেসে পড়ে ব্রিটিশ সরকারের মনে চাইলেও এই ফিলিস্তিন দেশটা ইহুদিদেরকে দেওয়া যায় না, ইসরায়েলিদেরকে দেওয়া যায় না। এখন ব্রিটিশ সরকার, ওদের মাথা তো ব্রিটিশ, এরা ইহুদিদের সাথে যোগ সাজস করলো, বৈঠক করলো, ভিতরে ভিতরে যোগাযোগ করলো। ব্রিটিশ সরকার তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, আমরা চাই ফিলিস্তিন তোমাদের হোক, কিন্তু আইনে কভার করে না। অতএব আমরা ফিলিস্তিনকে স্বাধীন করতে পারবো না, স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে পারবো না। ফিলিস্তিন এখন যেভাবে আছে, ফিলিস্তিন সেভাবে চলতে থাকুক। তো কি হবে? তোমরা যারা ইহুদি আছো, তোমরা দিন দিন জনসংখ্যা বাড়াতে থাকো, ওইদিকে মুসলিম জনসংখ্যা কিভাবে নিধন করা যায় তোমরা সে কাজে এগিয়ে যাও। তোমাদের আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দাও, জোর জুলুমের মাত্রা বাড়িয়ে দাও, হত্যা রাহাজানির মাত্রা বাড়িয়ে দাও, খুন হারামির মাত্রা বাড়িয়ে দাও। একদিকে মুসলমানদেরকে তোমরা নিধন করো, অন্যদিকে তোমাদের জনসংখ্যা বাড়াও। ইসরায়েলের সেই ইহুদিরা চিন্তা করলো, বুদ্ধি তো খারাপ না, এই মুহূর্তে যদি আমরা দেশ স্বাধীন করতে যাই, দেশ আমরা রাখতে পারবো না, মুসলমানদের দখলে চলে যাবে। এই কারণে ইহুদিদের আওয়াজ থমকে গেল, বন্ধ হয়ে গেল। ওরা আর স্বাধীনতার জন্য কোনো আন্দোলন করে না। আবার ওইদিকে যারা মুসলিম আছে, তারা আন্দোলন চলমান রেখেছে। মুসলমানদের দাবি হচ্ছে, বিশ্বযুদ্ধ চলাকালীন সময় প্রথম ব্রিটিশে ঘোষণা করেছিল এই ফিলিস্তিন বিশ্বযুদ্ধে যদি ব্রিটিশ জয়লাভ করে ফিলিস্তিনেরা স্বাধীন রাষ্ট্র হবে। অতএব মুসলমানরা সেই শর্ত অনুযায়ী মুসলমানরা ওদের আন্দোলন, মিটিং, মিছিল, সভা সমাবেশ ওরা জারি রেখেছে। ওরা বারবার দাবি জানাচ্ছে ব্রিটিশের কাছে, আমাদেরকে স্বাধীনতা দাও, আমাদেরকে স্বাধীনতা দাও। কিন্তু মুসলমানরা ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র পাক, এইটা ব্রিটিশ কখনো। আপনাদের কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? এখন 1914 থেকে 18 সাল বিশ্বযুদ্ধ শেষ। 18 সালের পরে বেশ কিছুদিন ফিলিস্তিন স্বাধীনতার জন্য ইহুদিরাও আন্দোলন করছে, মুসলমানরাও আন্দোলন করছে। কিন্তু ইহুদিদেরকে যখন ব্রিটিশরা বুঝিয়ে দিল, ইহুদিরা দমন হয়ে গেল, চুপ হয়ে গেল। কিন্তু মুসলমানদের আন্দোলন থামে নাই, মুসলমানদের আন্দোলন চলমান আছে। ব্রিটিশ মুসলমানদের আন্দোলনের দিকে কোনো গুরুত্বই দিচ্ছে না। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বরাবর 1948 সাল পর্যন্ত, তার মানে প্রায় 28টা বছর এই ব্রিটিশ ফিলিস্তিনকে কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এই 48 সাল পর্যন্ত, এই সময়ের ভিতরে ইহুদিদেরকে যে একটা বুদ্ধি দিয়েছিল, তোমরা জনসংখ্যা বাড়াও, মুসলমান নিধন করো, এই বুদ্ধি মোতাবেক ইসরায়েলরা 3টা সংগঠন জন্ম দিয়েছে। একটা সংগঠনের নাম হচ্ছে হাগানা, আরেকটা সংগঠনের নাম হচ্ছে ইরগুন, আরেকটা সংগঠনের নাম দিচ্ছে ইস্টার্ন গ্যাং। ইহুদিরা, ইসরায়েলিরা 3টা সংগঠন জন্ম দিয়েছে। এই 3টা সংগঠনের কাজ হচ্ছে জ্বালাও, পোড়াও, হত্যা, জুলুম, নির্যাতন, এগুলো জঙ্গি সংগঠন। আজকে আফসোস লাগে, যেই সমস্ত রাষ্ট্র, ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, যারা সন্ত্রাসের বিরুদ্ধে ওরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে, মুসলমানদেরকে জঙ্গি বলে বলে ইরাক ধ্বংস করে দিল, আফগানিস্তান ধ্বংস করে দিল, আপনার
আমাদের এই পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে জঙ্গি দমনের নাম দিয়ে। মুয়াম্মার গাদ্দাফি কত বড় একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্রনায়ক, সে গাদ্দাফিকে শেষ করে দিল, সাদ্দাম হুসাইনকে শেষ করে দিল। এইভাবে ওরা সন্ত্রাস দমনের নাম দিয়ে সারা বিশ্বে মুসলিম নেতাগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর অন্যদিকে ওরা ইসরায়েলদেরকে উস্কানি দিয়ে দিয়ে ইহুদিদেরকে ওরা সাহস জুগিয়েছে। ইহুদিরা 3টা সন্ত্রাসী সংগঠন তৈরি করে, ওই 3টা সন্ত্রাসী সংগঠন প্রত্যেকটা দিন ফিলিস্তিনের জমিনে আমার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা আমার মুসলিম ভাই বোনদের লাশে স্তূপ তৈরি করছে, ওদের রক্তে ফিলিস্তিন লাল হচ্ছে। কিন্তু সারা পৃথিবীর মানুষ বোবার মতো তাকিয়ে আছে, হোয়াইট হাউস তাকিয়ে আছে, জাতিসংঘ তাকিয়ে আছে। বারবার জাতিসংঘে বৈঠক হয়, ফিলিস্তিনের জন্য কোনো সমাধানের উদ্যোগ এই সমস্ত আমেরিকা বলেন ব্রিটেন বলেন এরা কেউ নেয় না। চলতে চলতে হত্যাযজ্ঞ সারা বিশ্বের জমিনে, ইহুদিদের দুর্নাম কলঙ্ক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। কারণ প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে লাশ পড়ছে, আর এই হত্যাযজ্ঞের পিছনে যারা মূল হোতা তারা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা। এইভাবে যখন চলছে, পত্র পত্রিকায় টেলিভিশনে নিউজে মিডিয়ায় সব জায়গায় যখন ইসরায়েলদের সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সব দিকে ধিক্কার আর তীব্র নিন্দা জানাচ্ছে, তখন এই ব্রিটিশ এবং আমেরিকা এরা ইহুদিদেরকে আরেকটা সাইল দিল, আরেকটা বুদ্ধি দিল যে তোমরা যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছ এইভাবে যদি চলতে থাকে পৃথিবীর জমিনে একটা বিষয় প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা হলো ইহুদিরা সন্ত্রাস, ওরা খুনি। অতএব তোমাদের এই কলঙ্ক মুছাবার জন্য মুসলমানদেরকে সন্ত্রাস হিসাবে, মুসলমানদেরকে জঙ্গি হিসাবে, মুসলমানদেরকে হত্যাকারী হিসাবে, মুসলমানদেরকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জাতি হিসাবে সারা পৃথিবীর জমিনে প্রচার প্রসার ঘটাইতে হবে। তোমরা এখন সেই দিকে এগিয়ে যাও। তখন ইসরায়েলের ইহুদিরা ওদের সিস্টেম চেঞ্জ করেছে, ওদের পরিকল্পনা পরিবর্তন করেছে। ওরা 1940 সাল যখন আসলো, 1940 সালে এসে এই ইসরায়েলের ইহুদিরা ওরা একটা কাজ করেছে। কি কাজ? সেই কাজটা হচ্ছে ফিলিস্তিনে একটা বড় সমুদ্র বন্দর আছে, যে সমুদ্র বন্দরের নাম হচ্ছে হাইফা। ওই হাইফা সমুদ্র বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা জাহাজে করে করে ইসরায়েলে আসতো। কারণ ইসরায়েলে মানুষ বাড়াইতে হবে, এটা ওদের পরিকল্পনা সিদ্ধান্ত। ইহুদির সংখ্যা বাড়াতে গেলে সারা পৃথিবীর যেখানে একজন ইহুদি আছে ওকে নিয়ে আসতেছে, একটা পরিবার আছে ওকেও নিয়ে আসতেছে। দিন দিন ইসরায়েলে ইহুদির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আসতেছে জাহাজে করে। এখন একটা জাহাজ আসলো, সেই জাহাজটার নাম হচ্ছে SS পেট্রিয়া। এই জাহাজটা যখন ফিলিস্তিনের সেই বন্দরে এসে ভিড়ল, পুরো জাহাজের ভিতরে 276 জন ইহুদি ওই জাহাজের মধ্যে ছিল। ওরা অন্য দেশ থেকে ইসরায়েলে ঢুকবে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের ওই যে 3টা সংগঠন বললাম আপনার হাগানা, এরপরে আরেকটা সংগঠনের নাম হচ্ছে ইস্টার্ন গ্যাং, আরেকটা সংগঠনের নাম হচ্ছে ইরগুন। এই 3টা সংগঠন ওরা কি করলো, হাইফা নামক সমুদ্র বন্দরে ইহুদিদের ওই জাহাজ যখন এসে ভিড়ল, এমন শক্তিশালী বোম্পিং সেখানে করলো। এক বোম্পিংয়ের মাধ্যমে গোটা জাহাজ ভস্ম হয়ে গেছে, জলে পুড়ে ছাই হয়ে গেছে। আপনার 276 জন ইহুদি জলে পুড়ে কয়লা হয়ে গেছে। এখন সারা পৃথিবীতে পত্র পত্রিকায় টেলিভিশনে নিউজে আপনার প্রচার হচ্ছে ফিলিস্তিনের সমুদ্র বন্দরে ইহুদিদের জাহাজে বোম্পিং করলো কারা। এখন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান কাফেররা একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল, এটা মুসলমানদের কাজ। দীর্ঘদিন ধরে মুসলমানরা ইহুদিদের উপর জুলুম নির্যাতন করতে পারছে না, ওরা ইহুদিদের প্রতিশোধ নেবার জন্য ইহুদি জাহাজে বোম্পিং করে আগুন ধরিয়ে দিয়েছে। সারা বিশ্বে এখন ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে একটা বদনাম ছড়িয়ে পড়েছে। আপনার জাতিসংঘে বারবার বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে, ফিলিস্তিন সরকারকে
শাস্তি দিতে হবে, এই সে অনেক কথা। কিন্তু ফিলিস্তিন সরকার, ফিলিস্তিনের জনগণ সারা পৃথিবীর মানুষের কাছে বোঝাতে সক্ষম হয়েছে, না না, এই জাহাজে আমরা মুসলমানরা হামলা করি নাই, ইহুদিরাই মূলত ওদের ইহুদিদের জাহাজে হামলা করে সেইটার বদনাম আমাদের মাথার উপর তুলে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এইটা যখন পৃথিবীকে বোঝাতে সক্ষম হয়েছে, তখন ইহুদিরা এই জায়গায় ফেল হয়ে গেল, ওরা ব্যর্থ হয়ে গেল। ওরা মুসলমানদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, জঙ্গি গোষ্ঠী হিসাবে ওরা এস্টাবলিশ করতে পারে নাই। এখন 1940 সাল চলে গেল, 41 সাল গেল, 42 সাল আসলো। 42 সালে আবার ইহুদিদের মধ্যে একই ষড়যন্ত্র কাজ করছে। এই 1942 সালে আপনার আবার ফিলিস্তিনের এই হাইফা বন্দরে আরেকটা ইহুদিদের জাহাজ আসলো। সেই জাহাজে প্রায় আপনার 769 জন ইহুদি ওই জাহাজের প্যাসেঞ্জার ছিল। সেই জাহাজটা আপনার ফিলিস্তিনের হাইফা বন্দরে ভিড়তে না ভিড়তেই আবার এমন শক্তিশালী বা বোম্বিং সেখানে করলো ইহুদিরা। এক বোম্বিংয়ের মাধ্যমে 769 জন ইহুদি সেখানে জায়গাতেই মারা গেল। এখন সারা পৃথিবীতে আবার নতুন করে মুসলমানদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রসার করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, কলঙ্কিত করবার জন্য ইহুদিরা অনলাইনে অফলাইনে মিটিংয়ে মিছিলে আন্দোলনে ওরা সারা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত জাতিসংঘে আবার বৈঠক হলো। আবার বৈঠক হওয়ার পর বুঝতেই পারতেছেন জাতিসংঘ মানে কারা। জাতিসংঘ মানে ব্রিটিশ, জাতিসংঘ মানে আমেরিকা, জাতিসংঘ মানে ইউরোপ, জাতিসংঘ মানে তো ইহুদি খ্রিস্টান নাসারা, এরাই তো জাতিসংঘ, ওরা যাই বলে তাই হয়। এখন জাতিসংঘের মধ্যে যখন মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, সেই বৈঠকের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওরা যতটুকু পারে ওরা শাসিয়েছে এবং মুসলমানদেরকে ওরা দায়ী করেছে। দায়ী করার পর এখন ওরা নিজেরাই উদ্যোগ নিয়ে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ওরা নিজেরাই উদ্যোগ নিয়ে শুধু ফিলিস্তিনকে ট্যাগ লাগিয়ে, ফিলিস্তিনকে উসিলা করে পৃথিবীতে আরও যত মুসলিম রাষ্ট্র আছে সেই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এখন ওরা জোর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করলো। পৃথিবীর মুসলমানরা এখন দিক বেদিক হারা হয়ে গেছে, যাবে কোথায়, করবেটা কি। ওই সময় মুসলমানদের কিছু বড় বড় নেতা ছিল, যে সমস্ত নেতাদের কারণে মুসলমানরা কিছুটা শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। বর্তমান বিশ্বে মুসলমানরা এখন আর সেরকম কোনো নেতা খুঁজে পাচ্ছে না। তখনকার সময়ে আমাদের নেতা ছিল কিছুটা, এখন কোনো নেতাই নাই আমাদের। এখন এই কঠিন সময় আমাদের যাচ্ছে। এখন হলোটা কি, 1942 সালের ঘটনার পর এখন মুসলমান ফিলিস্তিন প্রত্যেক দিন যুদ্ধ চলছে, প্রত্যেক দিন মার খাচ্ছে, প্রত্যেক দিন বোম্বিং হচ্ছে। প্রতিদিন আপনি শুনবেন ইসরায়েলের আপনার সৈন্যরা ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছে, সকালে একবার, বিকেলে একবার, কিছুদিন যুদ্ধ বন্ধ থাকে, আবার যুদ্ধ চলে। এইভাবে চলতে চলতে আর দিন রাত কোনো সুখ নাই, শান্তি নাই। আপনার শেষ পর্যন্ত 1948 সাল আসলো। 1948 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 1948 সাল আসার পর জাতিসংঘে একটা বৈঠক হলো। সেই বৈঠকে জাতিসংঘের 56টা সদস্য দেশ উপস্থিত ছিল। 56টা দেশ উপস্থিত হয়ে এখন জাতিসংঘের সেই অধিবেশনে ভোটের ব্যবস্থা করা হলো। ভোট হবে কিসের জন্য? এখন 56টা দেশ থেকে ভোট নেবে যে আসলে ফিলিস্তিনটা কি মুসলমানদের পক্ষে থাকবে, অর্থাৎ ফিলিস্তিনটা কি মুসলমানদের রাষ্ট্র হিসেবে স্বাধীনতা পাবে, নাকি ইহুদিরা ওদের ইসরায়েল নামে এই রাষ্ট্রটা স্বাধীনতা লাভ করবে। এখন ভোটাভুটি শুরু হয়ে গেল। ইসরায়েলের পক্ষে কারা ভোট দিবে এবং ফিলিস্তিনের পক্ষে কারা ভোট দিবে। টোটাল সদস্য দেশ ছিল 56টা। 56টা দেশের কাছ থেকে ভোট চাইল, কিন্তু 56টা দেশের মধ্যে 10টা দেশ ওরা চুপচাপ বসে রইল। এরা ইসরায়েলের পক্ষেও ভোট দিবে না, ওরা ফিলিস্তিনের পক্ষেও ভোট দেবে না। 10টা দেশ ওরা চুপ হয়ে গেল। আর দেশ আছে কয়টা? 46টা দেশ আছে। বাকি 46টা দেশের মধ্যে আপনার বরাবর 33টা দেশ ফিলিস্তিনের পক্ষে রায় দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন
জালেম কাকে বলে, জুলুম নির্যাতন কাকে বলে, অন্যায় বিচার কাকে বলে। একটা অধিবেশনে 56টা সদস্য দেশ, 10টা দেশ চুপ রয়ে গেল, আছে মাত্র 46টা দেশ। 46টা দেশের মধ্যে 33টা দেশ বলছে ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বাধীনতা লাভ করবে, মুসলমানরা এই দেশ পরিচালনা করবে। আপনার 46টা দেশ থেকে 33টা গেলে আর কয়টা থাকে? 13টা দেশ থাকে। 13টা দেশ ওরা রায় দিয়েছে ইসরায়েলের পক্ষে। তাহলে ইসরায়েল পেয়েছে 13 ভোট, ফিলিস্তিন পেয়েছে, বলেন তো আর কত ভোট লাগে? দুই পক্ষের মধ্যে এক পক্ষ বিজয় হওয়ার জন্য আর কত ভোটের দরকার হয়? 13টা ভোট পেয়েছে মাত্র ইসরায়েল, 33টা ভোট পেয়েছে ফিলিস্তিন। যদি তার উল্টা হতো, 33 ভোট যদি ইসরায়েলে পেত, 13 ভোট যদি ফিলিস্তিনে পেত, ব্রিটিশ আমেরিকা ওদের লাফানিতে শেয়ার ভেঙে যেত। ওরা সেই পরিবেশ দেখে শয়তানে পেশাব করেছে ওদের মাথায়। ওরা মুসলমানদের বিষয়ে আসলে ইনসাফ করতে পারে না। জাতিসংঘ এখন টেনশনে পড়ে গেল, করবোটা কি? ওরা মনে করেছিল ভোট ইসরায়েলের পক্ষে বেশি যাবে, এখন ওরা করবেটা কি? ওরা তো আর মানুষের চোখে ধুলা দিতে পারবে না। এখন এরা বলছে একটা কাজ করো, এককভাবে ফিলিস্তিনও রাষ্ট্র হওয়ার দরকার নাই, এককভাবে ইসরায়েলও স্বাধীন রাষ্ট্র হওয়ার দরকার নেই। তো কি করবে? বলে দেশটা 2 ভাগ করে দাও। 2 ভাগ করে 1 ভাগ ইসরায়েলি ইহুদিদেরকে দিয়ে দিবা, আর 1 ভাগ ফিলিস্তিনিদেরকে দিবা। আমার এই মাহমুদকা মসজিদের মুসল্লি ভাইরা, আপনারা তো জাতিসংঘের সদস্য না, কিন্তু 2-এ 2-এ 4, 6 থেকে 3 গেলে 3, এইরকম সামান্য হিসাব বোঝার যোগ্যতা আমাদের আছে না নাই? হ্যাঁ আছে। ভোট ফিলিস্তিনে বেশি পেয়েছে না ইসরায়েলে বেশি পেয়েছে? কত বেশি দেখেন, কোথায় 13 ভোট আর কোথায় 33 ভোট, 20 ভোট বেশি পেয়েছে। কিন্তু জাতিসংঘ ফিলিস্তিনের জমিন ভাগ করতেছে। দেখেন, ফিলিস্তিনের জমিন ভূখণ্ডকে ভাগ করে টোটাল ফিলিস্তিনের জমিনটাকে 100 ভাগ করলো। 100 ভাগ করে 57 ভাগ দিয়েছে ইহুদিদেরকে, 57 ভাগ দিয়েছে ইসরায়েলিদেরকে, আর মাত্র 43 ভাগ দিয়েছে মুসলমানদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? ইনসাফ হয়েছে তো? হ্যাঁ, ইসরায়েল তো সমান সমান অর্ধেক পাওয়ার যোগ্যতাও, কারণ ভোট পাইছে কয়টা? মুসলমান পাইছে কয়টা? 33 ভোট। ভোটের হিসাবে চিন্তা করলে টোটাল ফিলিস্তিনের ভূখণ্ড, এই ভূখণ্ডের কম পক্ষে 70 ভাগ ভূখণ্ড আরো বেশি মুসলমানে পাইবার কথা, কিন্তু জাতিসংঘ সেটা না করে জাতিসংঘ ইসরায়েলিদেরকে 57 ভাগ ভূখণ্ড দিয়ে দিয়েছে, অর্ধেকেরও বেশি। মুসলমানদের কাছে মাত্র 43 ভাগ। কেন? কারণ কোম্পানি 2 জন যদি শেয়ারে মালিক হয়, যার পার্সেন্টেজ বেশি তার কথা চলবে বেশি। কথা বুঝেন নাই? এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই ব্রিটিশ কোম্পানি, ওদের কোম্পানির লজিক তাদের মাথার ভিতরে কাজ করেছে। ওরা চিন্তা করলো 57 ভাগ যদি ইহুদিদের দখলে থাকে, তাহলে ইসরায়েল ফিলিস্তিন এগুলো পরিচালিত হবে ইহুদিদের নেতৃত্বে, মুসলমানরা সেখানে হেরাম দেখাতে পারবে না। এই চিন্তায় ওরা ওদেরকে 57% ভূখণ্ড দিয়ে দিল, আর মুসলমানদেরকে মাত্র 43% ভূখণ্ড দিল। মুসলমানরা সেটা মানে নাই, কিন্তু না মানলেও তো কিছুই করার নাই। যুদ্ধ চলমান আছে, অমীমাংসিত অবস্থায় বৈঠক শেষ। সেই 1948 সালের পর থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যার কোনো সমাধান হয়